দর্শক, আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন টেবিল টক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী বাংলাদেশ এই চিত্র, বর্তমান বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো এবং তিনজন ব্যক্তিত্ব ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে এসে যোগ দিয়েছেন। আমি তাদেরকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি। আমার ঠিক ডানে আছেন সিনিয়র রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। হাবিব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। এবং একই সাথে তার পাশে আছেন প্রফেসর ডক্টর শামীমা সুলতানা, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আরও একজন অতিথি আমাদের সাথে আজকে আছেন প্রফেসর ডক্টর গিয়াস ইউ আহসান, সম্মানিত উপাচার্য, ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রত্যেকেই গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যম থেকে জানি যে বর্তমান বাংলাদেশের বিভিন্ন ইনিশিয়েটিভ, উদ্যোগ, বিশেষ করে আমাদের মধ্যে যেহেতু রাজনীতিবিদ হাবিব ভাই আছেন, আপনাকে দিয়ে প্রথম শুরু করব। বর্তমানে স্যার, হাবিব ভাই, আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে একটা নির্বাচন নিয়ে কথা শুরু হয়েছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা প্রত্যেকেই বলছেন যে সংস্কার কাজগুলো তারা আগে প্রায়োরিটি দিচ্ছেন, তারপরেই তারা নির্বাচন নিয়ে ভাবছেন। আপনার কিছু অ্যানালিসিস যদি আমাদের সাথে যোগ করেন। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এসেছেন টেলিভিশনের সম্মত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুইজন আলোচক যারা শিক্ষকতা সম্মান পেশায় নিয়োজিত, তাদেরকে শুভেচ্ছা। কথা হলো খুব পরিষ্কার, যত ঘটনা ঘটেছে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে আসার জন্যই। মাঝখানে যেটা আসলো সেটা সরকার ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলো, কোটা সংস্কার নিয়ে তারা 18 সালে আন্দোলন করেছিল। 18 সালে যদি 20% কোটা রেখে যদি সংস্কার করে দিত, তাই এই আন্দোলন কিন্তু হতো না। সরকার রাগ করে, অভিমান করে বা অবজ্ঞা করে বাতিল করে দিল। এখানে এসে আমি তো জেলখান থেকে বের আসার পর আপনি বলেছিলেন এখানে এখন আবার নতুন করে হাইকোর্টকে দিয়ে কোটা ফিরিয়ে আনলো। কারণ হলো, দেখেছেন কয়েকদিন যাবৎ সরকারের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা দুর্নীতির সমস্ত বেরোতে লাগলো। সরকার ভয় পেয়ে গেল, তাহলে এই দুর্নীতিতে এদেশে বেশি করেছে তারা। যে কথা প্রধানমন্ত্রী নিজেই বলে ফেললেন, আমার পিয়নের কাছে 400 কোটি টাকা, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়েই না। এই যে অবস্থা, গ্রামে যেমন একটা কথা বলে, একবার দুর্নীতির পরেও তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো মামলা হয়। আমার 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 ও হেলিকপ্টার ছাড়া চলেই না। এই যে কথা, তাহলে উনি কত হাজার কোটি টাকা চুরি করেছেন। এই সমস্ত বেড়ার তার শেখ পরিবার, এই যে সেলিম ভাইটা বাড়াচ্ছে, এখন বেড়েছে কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা তার সম্পদ লুটপাট করেছে। এইগুলি যেন সামনে না আসে, সেইটাকে ঢেকে রাখার জন্যই এই যে কোটা ফিরিয়ে নিয়ে আসলো, কোটার ডিসকাশনটাকে সামনে এনেছে। কোটা ডিসকাশন সামনে নিয়ে আসলো। সামনে নিয়ে এসে এর ভিতরে শিক্ষকরা ওনারা প্রত্যেক স্কিম নিয়ে নাম, পেনশন স্কিম নিয়ে না, সেখানে সমাধান করে দিতে হতো, পারতো, অত বলে দিতে পারতো যে 1 বছর অপেক্ষা করে, আর কিছু বলতে পারতো না। পেরে দিনটা শিক্ষকরা যখন রাস্তায় বসে থাকে দিনের পর দিন, আর তাদেরকে যখন অবজ্ঞাভাবে কথা বলে, থাকুক না, আন্দোলন করুক না, কতদিন করবে, টায়ার্ড হয়ে যাবে, তারপর ফিরে আসবে, তখন দেখবো। আমি ওই দিনই বলেছিলাম, যারা শিক্ষকদেরকে অসম্মান করে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। গেল ছাত্রদের এটা নিয়ে পাত্তাই দিল না, বসলোই না, মনেই করলো না। বললো কি উপাদের কাজগুলো ছাত্রলীগই যথেষ্ট, এসব করলো। সব বলের কারণ হলো লেনদি করার। তার একটা সমাধান হয়ে গেলে তো আবার ওই জিনিসটা সামনে দিকে আসবে, এই দুর্নীতি। ওটা লেনদি করতেছিল, লেনদি করতে তো একটা পর্যায়ে মনে করলো এদের দমন করার মধ্যে দিয়ে, শিক্ষককে দমন করার মধ্যে দিয়ে, ছাত্রদের দমন করার মধ্যে দিয়ে আমি এই সমস্তগুলিকে আস্তে আস্তে নিয়ন্ত্রণ নিয়ে আসবো। এখন হয়ে গেছে বুমেটাং। এখন আমি বলি, এখন এই বর্তমান সরকার যারা আছেন, এটা আমাদের সবারই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকার এসেছে। আমার কাছে প্রত্যাশা থাকবে এটাই, সংস্কার আপনারা করেন, কোন কোন সংস্কার করবেন, আপনারা 100 দিনের কর্মসূচি নিতে পারেন, এরকম একটা প্ল্যান শেয়ার করতে পারেন। তো কোনগুলো প্রথম করবেন? প্রথম যদি প্রায়োরিটি যায়, প্রথমে অর্থনীতিকে আপনার একটা জায়গায় নিয়ে আসতে হবে। এই যে অর্থনীতির যে অচল অবস্থা, ব্যাংকে টাকা নাই, টাকাগুলো সব দুর্বৃত্তরা নিয়ে গেছে, বিদেশে পাচার করেছে, সেগুলো ফিরিয়ে নিয়ে আসা, দুর্বৃত্তদের আটকে টাকা করে আগে ফিরিয়ে নিয়ে আসা। এরপরে আপনাকে করতে হবে কি, এই যে দ্রব্যমূল্য, মানুষ তো আন্দোলন করেছিল প্রায়োরিটির জায়গা,
তারপরে আপনার এই যে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, যেমন কালকে ছাত্ররা গেল শত শত ঢুকে পড়লো হলো কি বলে সচিবালয়। হ্যাঁ। আমি তো ছাত্র আন্দোলন 90 আন্দোলন আমি সবকিছু করেছি। আমি আমি তো রাষ্ট্রপতির কাছে গেলাম একটা বিষয় নিয়ে, প্রধান নির্বাচন কমিশনারকে মানে সরে যেতে হবে, যে নির্বাচনটা সঠিক মতো করে নাই, ধানমন্ডি আমেরিকান নির্বাচনে হাসতাত বিএনপিতে এসে জাতীয়পার্টি এমপি নির্বাচন করলো। আমরা সবাই গেছি, কারোর সাথে আমি আলোচনা করি। রাষ্ট্রপতি বললাম আমার একটা দাবি আছে, মানেন তাহলে আমি কথা বলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে বললাম, সাথে গিয়ে চলো। এই জায়গাতে মানে আপনি বলছেন যে প্রায়োরিটি নিয়ে কতগুলো ইস্যুতে আগে হাত দিতে হবে, তারপরে হ্যাঁ প্রায়োরিটি আছে। এখন ধরেন এই সরকার আজকে যদি সিদ্ধান্ত নেয় কালকে হবে তা না, অতি অল্প দিনের মধ্যে দ্রব্যমূল্য কমে আসবে। কেন কমে আসবে? প্রথম সিন্ডিকেট বন্ধ করতে হবে, এই আমি সিন্ডিকেট যেটা করছি। দ্বিতীয়ত কথা, এই যে ডিজেল যেটা আমরা মূল যেটা আমার উৎপাদনের মূল উপাদান যেটা কাঁচামাল যেটা বলবো আর কি, বিদ্যুৎ বলেন, ট্রাকের বলেন, বাস বলেন, এতে বলেন যে লাগে, এখানে সরকার এই কয় বছর বাণিজ্য করছে, তার ব্যবসা করছে। আপনার ভ্যাট ট্যাক্স এটা সেটা দিয়ে প্রায় 32-33% যেত, এরপরে বিপিসি 10% লাভ করতো। এটা বন্ধ করতে হবে। আপনি ডিজেল না, এটা সরকারি সিন্ডিকেট, এটা ওই সিন্ডিকেট না, সরকার নিজে করেছে। আমি বারবার বলেছি বছরে এই 10-20 হাজার কোটি টাকা লাভ করতে গিয়ে হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা লস। এই জায়গাতে এখন যদি সরকার সিদ্ধান্ত দেয় আন্তর্জাতিক বাজারে যখন যে মূল্য থাকবে সেটা আমি ট্যাক্স প্যাট নেবো না, এখান থেকে আমি লাভ করবো না। সামান্য পর্যায়ে আসলে কালকে ট্রাকের ভাড়া কমে যাবে, জিনিসের দাম কমে যাবে, কালকে ফসলের উৎপাদন খরচ কমে যাবে। ধন্যবাদ। বিদ্যুতের তখন আপনার রেট কমে আসবে। জি, আবারও আলোচনায় ফিরবো হাবিব ভাই, ধন্যবাদ। একটা টোন সেটিং এ আপনি কন্ট্রিবিউট করেছেন। আমি প্রফেসর ডক্টর শামীমা সুলতান আপনার কাছে আসি। বিশেষ করে ছাত্র আন্দোলন যখন হলো, দেখা গেছে যে আপনারা শিক্ষকরাও তাদের যৌক্তিক আন্দোলনের সমর্থন জানিয়েছেন এবং প্রতিবাদে উত্তাল ছিলেন। আপনার সেই সময়কালের রোল আমরা গণমাধ্যমে দেখেছি। তো মূলত ছাত্ররা তো অধিকার নিয়ে কথা বলেছে, ওরা তেমন কোনো অন্য বিষয়ে কথা বলেনি, ওরা পরবর্তী বাংলাদেশ নিয়ে চিন্তাও করেনি তখন। সেই সময়কালের চিত্রটা সংক্ষেপে একটু আমাদেরকে বলেন যদি। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার দুপাশে দুজন বিজ্ঞ আলোচক বসে আছেন এবং আপনারা যারা শুনছেন সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি যে আমরা আসলে এখনো ক্রান্তিকালের মধ্যেই আছি। আসলে আমরা একটা উত্তাল সময় পার করেছি। সেটার শুরুটা যদি আপনারা দেখেন বা আপনারা দেখেছেন যে একটা কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল, যেটা ছিল আসলে শিক্ষার্থীদের একটা ন্যায্য অধিকার আদায়ের একটা আন্দোলন। কিন্তু সেই আন্দোলনটাকে সরকার পক্ষ, হ্যাঁ, এবং সরকার যাকে আমরা সরকার মনে করি যে প্রধানমন্ত্রী নিজে এবং মানে সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এবং তার আশেপাশে যারা ছিলেন আর কি, তারা যেভাবে উস্কানি দিয়ে একটা মানে কি বলবো যে একটা মানে একটা পরিস্থিতিটাকে একদম ঘোলাটিত করেছে এবং দেখা যায় যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশটাকে আসলে একটা রণক্ষেত্রে পরিণত করে দিয়েছিল। এবং দেখা যায় যে নির্বিচারে যেভাবে মেধাবীদের হত্যা করা হচ্ছিল, যে মানে দেশটাকে মেধাশূন্য করে দেওয়ার জন্য, এবং দেখেন যে 6 বছরের শিশু থেকে শুরু করে শিক্ষার্থীরা তো আছে যাদেরকে আমরা মেধাবী বলছি, যারা এই আন্দোলনটাতে প্রথম শুরু করেছিল, যারা ন্যায্য দাবিটার আদায়ের জন্য তারা রাস্তায় নেমেছিল, তারা তো আছে, এমনকি পথচারী, রিক্সাওয়ালা, হ্যাঁ, সাধারণ মানুষ, এমনকি দেখেন যে ঘরে যারা বসবাস করেছে তারাও কিন্তু রেহাই পায়নি। হ্যাঁ, এবং বাংলাদেশের ইতিহাসে যে এটা একটা নজিরবিহীন ঘটনা যে হেলিকপ্টার থেকে গুলি করে ছোট শিশু মারা গিয়েছে, এবং তাই না 2 মাসের শিশুর মা মারা গিয়েছে, মাকে হত্যা করা হয়েছে। যে আমার মনে হয়েছে এই বাংলাদেশকে আমরা চেয়েছি, এটা কি আমার স্বাধীন বাংলাদেশ? আমার মনে হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের যে স্বাধীনতার যে মানচিত্রটা এবং বাংলাদেশের যে একটা পতাকা, সেই পতাকাটাকে আসলে উনি রক্তাক্ত করছেন এবং করেই যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আসলে আস্তে আস্তে দেখা যায় যে এই আন্দোলনটা উত্তাল হয়ে ওঠে, যে একটা সাধারণ একটা আন্দোলন, ন্যায্য অধিকারের একটা আন্দোলন নিয়ে বসলেই কিন্তু আসলে এটা সমাধান করে ফেলতে পারতেন। একটা পর্যায়ে উনি যখন আলোচনার কথা বললেন তখন আর ছাত্ররা কিন্তু না, তখন তো আসলে আলোচনার পর্যায়ে ছিল না, পরিবেশই ছিল না। কারণ যে এই রক্ত
রক্তের দাগের উপর দিয়ে কিভাবে আসলে আলোচনায় বসা যায়। এর আগে তো উনি অনেক ঘটনা ঘটিয়ে ফেলেছেন, এটা প্রথম দিকে বুঝতে পারতেন, কিন্তু যখন শত শত শিক্ষার্থীকে হত্যা করা হলো, সাধারণ মানুষকে হত্যা করা হলো, তখন আসলে সেটা আলোচনার কোনো পর্যায়ে থাকে না। অর্থাৎ যার হাতে এতটা রক্তের দাগ লেগে গিয়েছে, যার হাত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, তার সঙ্গে আসলে আর কোনো আলোচনা চলে না। এবং দেখেন তারা তো কোনো মানে তারা তাদের অধিকারের জন্য নিয়েছে, তারা তো কোনো অপরাধী না, কিন্তু তাদেরকে যখন হত্যা করে হয়েছে, দেখেন যে কোনো শৌখিন শিকারীও কিন্তু কোনো পাখি এরকম করে শিকার করে না, যে মনে হয়েছে যে কত অপরাধ তাদের, যে এই জায়গাটা থেকে আর কি আমার মনে হয় যে একটা কথা আমি যোগ করি, আপনারা শিক্ষকরা যখন ছাত্রদের এই ন্যায্য অধিকারের দাবিতে সমর্থন জানিয়েছেন, তারা আরো উৎসাহ পেয়েছে এটিকে সোচ্চার হবার ক্ষেত্রে। একদম একদম, কারণ দেখেন যে সাহসটা কেমন, দেখেন যে আমাদের রাগ, ক্ষোভ, তারপরে হলে ব্যথা, বেদনা, হাহাকার, এইগুলির মধ্য দিয়ে আমাদের রক্ত আসলে এত গরম হয়ে গিয়েছিল, আমরা আসলে মানে ভবিষ্যতের চেয়ে চিন্তা করেছি যে আমার সন্তানরা জীবন হারাচ্ছে, আমাদের সন্তানদেরকে একদম নির্বিচারে হত্যা করা হচ্ছে, এই ব্যাপারটা রাস্তায় নেমে এসেছে। এই জায়গাতে আমি আহসান স্যারের কাছে ফেরার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যে যেটা হাবিব ভাই বললেন যে বর্তমান প্রেক্ষাপটটা আমরা জানি যে এই চিত্রটার পরই বাংলাদেশকে রিবিল্ড করা হচ্ছে, পুনরায় গড়ে তোলা হচ্ছে। তো এখন যেটা বলা হয় ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে রিপ্রেজেন্ট করছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবার কি পরিবেশ এখনই তৈরি হয়েছে নাকি কনস্ট্রাকটিভ কিছু কাজ করতে হবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন এটা। দেখেন যে আসলে যদি আমরা বাস্তবতায় আসি, আমরা দেখব যে প্রতিটি প্রতিষ্ঠানই কিন্তু দুর্নীতিগ্রস্ত, এবং কি শিক্ষা প্রতিষ্ঠান সহ। এবং দেখেন যে আজকে দেখলাম ভাইস চ্যান্সেলর 2 কোটি টাকা দিয়ে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে দেখেন যে একটা আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, হ্যাঁ, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিশ্ববিদ্যালয়ের হলো ভিসি এবং কলেজগুলোর হলো অধ্যক্ষ, হ্যাঁ, প্রিন্সিপাল, তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, আমার কাছে আমি এটা কোনোভাবেই আসলে উত্তরটা খুঁজে পাচ্ছি না যে 2 কোটি টাকা দিয়ে ভিসি নিয়োগ। আমার কথা হলো ভিসিরাই 2 কোটি টাকা পান কোথায়, কোথা থেকে পান? ইভেন কলেজের প্রিন্সিপাল 50 লাখ টাকা শিক্ষামন্ত্রীকে দিয়ে। এবং দেখেন আমার বাবা কিন্তু একটি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। আমরা দেখেছি যে আমরা কিভাবে জীবন ধারণ করেছি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এই 2 কোটি টাকা। এবং দেখেন যে দীপুমণিকে কিন্তু কেউ এইভাবে কিন্তু চিন্তা করেননি, অনেকেই কিন্তু চিন্তা, জনগণ হয়তো ভাবতেই পারছে না যে উনি কতটা দুর্নীতিগ্রস্ত ছিলেন। তার মানে কি দেখেন প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কিন্তু আসলে দুর্নীতি এমন ভাবে প্রবেশ করেছে, সেখান থেকে এটাকে পরিষ্কার করাটা কিন্তু অনেক কঠিন। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার উদ্যোগগুলো হাতে নিতে হবে। দেখেন যে এর আগে যে ভিসি ছিলেন আমাদের, হ্যাঁ, যে নুরুল আলম, তো না, নুরুল আলম তো যে এই গতটা ছিলেন যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তার আগে যে নারী ভিসি ছিলেন ফারজানা ইসলাম, তার বিরুদ্ধে কিন্তু আমরা দুর্নীতির জন্য আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি, এবং নানান পত্রিকায় কিন্তু তার দুর্নীতির কথা কিন্তু এসেছে। তিনি কিন্তু প্রমাণ করতে পারেননি যে তিনি দুর্নীতিবাজ না বা দুর্নীতি করেন। এই জায়গাতে একটু থামি যে তার মানে শিক্ষা প্রতিষ্ঠানেও সংস্কার উদ্যোগগুলো নেওয়ার পরই এটি খুলে দেওয়ার জন্য কিছুটা সময় নিতে হবে, কারণ রন্ধ্রে রন্ধ্রে এত দুর্নীতি ঢুকে গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও এর বাইরে নয়। কাজে এটার জন্য একটু সময় নিতে হবে, সেই জন্য শিক্ষার্থীদেরকেও একটু সময় নিতে হবে, কারণ আমি মনে করি যে এই যে আন্দোলনটা ছিল, এটার বেশিরভাগ ক্রেডিটটাই কিন্তু আসলে শিক্ষার্থী। আপনি আবারও বলবেন, আমি একটু মাননীয় উপাচার্য স্যারের কাছে আসি। বিশেষ করে স্যার, যে আলোচনাটাতে যেখানে আমরা আসলাম, বা শিক্ষা ক্ষেত্রটিকে আমরা সবসময় পবিত্র মনে করতাম, কিন্তু এখন যে দুর্নীতির চিত্র আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের মাধ্যমে, সবাই হয়তো জড়িত না, কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রচন্ড কনসার্ন যে হাউ কাম এ ভাইস চ্যান্সেলর ক্যান গিভ 2 crore টাকা টু এডুকেশন মিনিস্টার। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটি এতই গুরুত্বপূর্ণ এবং এই সময়ের সবচেয়ে প্রয়োজনীয় প্রশ্ন, যে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি, উনি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে সুশিক্ষা নিশ্চিত করে, উচ্চশিক্ষা নিশ্চিত করে দেশ গড়ার সুনাগরিক হিসেবে তৈরি করবেন, এবং এই সুশিক্ষা আলোকিত জনশক্তি দেশে দেশের বাইরে যে জায়গায় কাজ করুক সে আলো ছড়াবে,
সুনাম ছড়াবে এবং তার মাধ্যমে বাংলাদেশ সমৃদ্ধ হবে, যে বাংলাদেশের আমরা ধারণা করতাম সেই স্বপ্ন। যখন একজন উপাচার্য বা উপাচার্যকে যিনি নিয়োগ দেন, দুর্নীতি সেই লেভেল পর্যন্ত পৌঁছে গেছে এবং এখন যা দেখা যাচ্ছে যে দুর্নীতি ছাড়া কোন জায়গাটা আছে, এমন কোনো একটা জায়গা পাওয়া যাচ্ছে না যে দুর্নীতির সবল ছিল না। আপনার প্রাথমিক শিক্ষায় দেখেন, আপনি মাধ্যমিক শিক্ষায়, উচ্চ শিক্ষায়, শিক্ষার সর্বক্ষেত্রে। এখন আমরা যদি বলি যে বাংলাদেশের সব স্বপ্ন যারা, মূল শক্তিটা কি? আমাদের দেশের যে পপুলেশন আপনার 65 বা 70% হলো এই যে ইয়াং পপুলেশন, এবং এটাকে বলে পপুলেশন ডিভিডেন্ড। তারাই বাংলাদেশের আসল শক্তি, এবং তারা যে আসল শক্তি এই দ্বিতীয় স্বাধীনতায় কিন্তু সবচেয়ে কার্যকরী স্বাধীনতায় কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে সারা পৃথিবীর কাছে। এবং এই মডেল দেখেন পাকিস্তানে চলতেছে, খুব তাড়াতাড়ি শুনবেন পাকিস্তানও স্বাধীন হয়ে গেছে। তার মানেটা কি? ছাত্রদের এই যে আমাদের দেশের যারা আসলে সত্যিকারের পরিবর্তন করতে পারে, যে পটেনশিয়াল, যে আলোকিত এবং শক্তিটা যাদের মধ্যে, তাদেরকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব যাদের। আমি এখানে আছি, অধ্যাপক শামীমা সুলতানা এখানে আছেন, হাবিব ভাই আছেন, উনিও এই ছাত্র নেতা বা শিক্ষকতার বিভিন্ন পর্যায়ে উনি জড়িত। এখন দেখেন, শিক্ষার জায়গায় যদি এই ধরনের দুর্নীতি এবং বৈষম্য, তাইলে ভবিষ্যতের বাংলাদেশটা কি হতো? সেটাই। তার মানে স্যার, যিনি যোগ্য স্কিল ছিলেন ওনাকে বাইপাস করে অযোগ্য লোককে নেতৃত্বে নিয়ে আসা হয়েছে, যার জন্য এইটার জন্য ডিসক্রিমিনেশন বলেন বা বঞ্চিত হওয়ার কথা বলেন, যে সুশিক্ষার থেকে, সুযোগ সুবিধা থেকে, আলোকিত হওয়ার পর থেকে এই জায়গাটা সৃষ্টি করে দিয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়গুলাতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলাতে আসলে যে প্রশ্নটা আপনি সবাই আবার ফিরে আসার ক্ষেত্রে কি করা যেতে পারে ছাত্রদেরকে ফিরিয়ে আনার? রাইট, যে পরবর্তী বাংলাদেশ, সুশিক্ষা এবং পরবর্তী বাংলাদেশ, সেইটা করতে গেলে যারা সত্যিকারের শিক্ষাবিদ, যারা রোল মডেল শিক্ষার, সেই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করে নেতৃত্বে নিয়ে আসা। আমরা দেখলাম প্রায় 40টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পজিশন খালি, যারা অনেকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন, আবার অনেকে পলাতক আছেন। এগুলো ফিল আপ করাটা তো বড় চ্যালেঞ্জ একটা। অবশ্যই। তো সেই জায়গাটা ফিল আপ করতে গেলে আপনার তো এই যে বৈষম্যহীন অপরচুনিটি দিতে হবে। যে প্রক্রিয়ায়, যে নিয়ম করে গেছেন, এই যে বিগত সরকার কি নিয়ম করে গেছেন, যে ওনার পলিটিক্যাল বায়াসনেস, প্রত্যেকটা প্রতিষ্ঠান তার সুপরিচিত, তার আস্থাভাজন, যে নাকি করাপশনে আস্থাভাজন হয়েছে, যে দুর্নীতিতে আস্থাভাজন, সেই লোকগুলোর নামগুলো যেত, আর যেগুলো ভালো যেত সেগুলো একটু যোগ করি। যেটা হাবিব ভাই বললেন যে একজন সাপোর্ট স্টাফ, যারা ইংরেজিতে বলি পিয়ন বা যিনি হেল্প করেন, উনি যদি 400 কোটি টাকার মালিক হন, এটি তো উনি একদিনে হন না, উনি তো বিশেষ টাইম ধরে 15 বছর আর্ন করেছেন। তার মানে তার প্যাট্রোনাইজ তাকে যারা করেছে তারাও তো এটার সাথে জড়িত। এখন এটা যদি এস্টিমেশন প্রজেকশন মডেল আমি দাঁড়া করাই, তাহলে এইটা আপ টু মানে হাইয়েস্ট লেভেল পর্যন্ত এটার পরিমাণ কত? ওকে, ক্যান ইউ থিঙ্ক যে করাপশন কি ব্যাপকভাবে? এই আন্দোলনটা কেন হলো? আন্দোলনটা হলো এনি ডিসক্রিমিনেশন ইজ ভেরি পেইনফুল। সেই ডিসক্রিমিনেশন হতে হতে মানুষের ভিতরে প্রচন্ড ঘৃণা সঞ্চার হয়, এবং মানুষ কখন এই যে বুলেটের কাছে হাত তোলে, 3 বার গুলি করেছে, সে কিন্তু একটুও পিছায় নেই। প্রথম বুলেট সে বুঝতে পারছে যে বুলেট, দ্বিতীয় বুলেট সে বুঝতে পেরেছে। আমি আবু সাইদের কথা বলছি, শহীদ আবু সাইদ, যে বাংলার বীর, সে তৃতীয়বারও কিন্তু হাত তুলে। এই পর্যায়ে মানুষ চলে যায়, এবং এই পর্যায়ে গেছে বলেই পুলিশরা গুলি করে এই ছাত্র জনতাকে থামাইতে পারে নাই, এবং সেনাবাহিনীও সেই জায়গা থেকে একটা মেসেজ পেয়েছে যে না, ওদেরকে থামানো যাবে না। আচ্ছা, আমি একটা বিরতিতে যাব, তার আগে হাবিব ভাই একটা 1 মিনিটের মন্তব্য করবে। হাবিব ভাই, একটা যে প্রসঙ্গ স্যার তুললেন, আমরা দেখলাম রিসেন্টলি
একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছেন যে যাকে গুলি করা হয় সে ছাড়া কেউ নড়ে না, মানে এটি কত বড় ন্যাক্কারজনক ঘটনা, এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে সাপোর্ট দিচ্ছেন এক ধরনের ভিডিও দেখে। এটা বলছে কি যে মারা যাচ্ছে, সে হয়তো সরে যাচ্ছে আর দিকে যাচ্ছে না, ওদের একটা স্লোগান দিতে না, লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে। কীট পতঙ্গ যখন আগুন দেখে ঝাঁপে পড়ে, এরকম একটা জেনারেল রক্তে আগুন লেগে গেছিল, মরতে পারলেই মনে হয় সার্থকতা, দাবি আদায় করতে পারলেই সার্থকতা। সেই আন্দোলনটার সময় যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা দেখলাম ন্যাক্কারজনক। আমি কিন্তু বারবার বলে আসছে, এই যে ঘটনাটা ঘটলো পৃথিবীর ইতিহাসে এদের এমন একটা শাস্তি হওয়া উচিত যে অন্য অন্য সারা পৃথিবীতে স্মরণ করে যে এরকম একটা স্বৈরাচার হলে, ফ্যাসিবাদ হলে তার পরিণতিটা কি হয়। আমরা তো ওনারা শিক্ষক মানুষ, আমরা কিছুটা যতটুকু জানি, এইরকম নির্মমভাবে এইরকম পরিণতি কিন্তু হয়নি। থানাগুলি ভয়ে ভীত, পুলিশ পুড়িয়ে দিচ্ছে, এই করে দিচ্ছে, মানে কোন জায়গায় পুলিশকে ব্যবহার করতে নিয়ে আসছে, ওইটা অপকরণ করছে, মেডিকেল অ্যানথ্রোপোলজিতে ঢুকে তো কেন এমন অপকর্ম ওদেরকে দিয়ে এমন অপকর্ম করানো হয়েছে এবং ওরা করেছে, ওরা করেছে, মরালিটি নষ্ট হয়ে গেছে। পুলিশ কেন ছেড়ে মানুষ দিকে পালাবে বলুন তো, অস্ত্র থাকতে? যেভাবে পুলিশ থানাগুলি ছেড়ে দিয়ে গেল, গাড়ি ঘোড়া পুড়ে গেল। আমি বাকি আলাপটা ছিলাম ভাই, আপনার কাছে ফিরে আসি একটু। সেটা হচ্ছে যে আপনি প্রথম রাউন্ডে আলোচনায় বলেছিলেন যে এই সরকার কোন কনটেক্সটে এসেছে আমরা জানি, কিন্তু এখন প্রায়োরিটি ভিত্তিতে বেশ 3-4টি জায়গা আপনি চিহ্নিত করেছেন, কিন্তু একটা সময়সীমা নিয়ে কথা উঠেছে। আপনার দলের প্রবীণ নেতা সম্প্রতি দেশে ফিরেছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটি 6 মাসের মতো একটা টাইম হতে পারে। আপনি এটা কীভাবে দেখেন? না, এটা ধরেন একটা বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে, তো দেশের অর্থনীতি ধ্বংস সব কিছু। আসলে এই ধরনের সরকার 3 মাস মধ্যে হওয়ার কথা, কিন্তু বর্তমান বাস্তবতা সেটা সম্ভব না। হ্যাঁ, 6 মাস যদি মনে করি যে আমি এগুলি করব, তাহলে করা যাবে। যদি মনে না করি, যদি আমার মনের ভিতরে থাকে যে আমার সমস্ত সংস্কার করে তারপরে নির্বাচনের দিকে যাব, তাহলে 50 বছর লাগবে, তাহলে 50 বছর লাগবে। আমি একেবারে কাট করে কয়েকটা কথা বললাম। আপনার জনগণকে যদি আপনি আস্থা না নিয়ে আসতে পারেন, জনগণের দ্রব্যমূল্য ওই রকমই থাকে, ওই রকমই যদি বিদ্যুৎ বিল থাকে, ওই রকম যদি ভুতুলি বিল যায়, ওইরকম যদি প্রশাসনের ভিতরে করাপশন এখন থেকে থাকে, আমি সেজন্য করাপশন মুক্ত হতে হবে। এটা তো শিক্ষা। এই যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কেউ তো খেতে পারছে না, পাচ্ছে কেউ। এইটা শিক্ষা যদি প্রশাসনে যারা আছেন তাদের নেন, তাহলে পরে আমরা এইটা খেয়াল করতে হবে। এখন দেখেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অন্য একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আমার ভাইস চ্যান্সেলর নিয়োগের কথা এখন আসছে দীপমণির কাছ থেকে 2 কোটি 1 কোটি। তারপর ভাইস চ্যান্সেলর কি দুর্নীতি করছে সেটাও কিন্তু আমাদের আসছে, আমরা কিন্তু চিন্তা করতে পারছি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দুর্নীতি করবে, উনি তো নিশ্চয়ই 2 কোটির কয়েক গুণ ইনকাম করবে বলেই এটা দিয়ে আসছে। তারপরে আবার কি, আগে আমরা দেখেছি যে যারা ভালো ছাত্র, ফার্স্ট অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট বা মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওইদিকে ভালো রেজাল্ট আসে, তাদের বড় লাগে নেই, জয়েন করছে তারা শিক্ষক হিসাবে। করতে না চায় ভিন্ন কথা। এখন 1, 2, 3 পড়েই থাকে, মাঝখান থেকে টাকার বিনিময়ে ভাইস শিক্ষক নিয়োগ হয়, আবার ট্রান্সফার করতে গেলে প্রমোশন নিতে হলে বিশ্বাস করেন আপনি, এটা কি অরাজকতা। অন্য প্রশাসন তো বলেন, পুলিশ টুলিশ তো কথা 50 লাখ 1 কোটি এর কোনো ঠিকানা নাই এই করে। আমি একসময় বিএনপির সময় একটা ওসি পরিবর্তন করতে চেয়েছিলাম, এক ওসি বিদায় করে এক ওসি হয়েছি, একটু খারাপ ব্যবহার করেছিল। আমার চেয়ারম্যান সাহেব বললেন আপনার কাকে চান, আমি আর ঠিক করলাম, বলে ওটাও ঠিক থাকবে তো, আমার চাচার মতো হবে না তো, ওটা আমার চাচা বলতো ঈশ্বর ওসি বগুড়াবাড়ি। আমি ওই দেশে ফুলবাড়ি এক ওসিকে ফোন করলাম, খবর নেই, ওসি সাহেব আপনি ঈশ্বর আসবেন, আমার তো এত টাকা নাই। কি হবে আপনার বলছি ঈশ্বর আসার জন্য, তো টাকার প্রশ্ন আছে, ঈশ্বরের মধ্যে বড় থানা যেতে হলে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক টাকা লাগবে। তো মাথা ঘুরে গেল, কি রে ও সেই ট্রান্সফারের কথা বললাম, আমি টাকার কথা বলে কেন। তারপর খবর দেখলাম এই হলো অবস্থা, 20-50 লাখ। ওসিদের অ্যামাউন্ট আরো বেশি ছিল, ওসিদের চেয়ে বেশি আরো এসপি টেসপি আছে, আরো যারা আছে যারা হচ্ছে না, প্রমোশন থেকে শুরু করে সব ক্ষেত্রে। এখন করণীয় হলো আল্লাহ জোরহাত করে বলছে, অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, অনেক রক্তের বিনিময়ে 90 সালে গণতন্ত্র উদ্ধার করেছিলাম। এবারে অনেক রক্তের বিনিময়ে আমরা আবার একটা গণতন্ত্র ফিরে পাওয়ার আমরা জায়গায় এসেছি। প্রশাসনে যারা আছেন
এই সরকার আপনাদের যথেষ্ট বেতন বৃদ্ধি করেছে, যথেষ্ট সাধারণ মানুষের তুলনায়। এখনো তারা দাবি দেওয়াগুলো বারবার তুলে ধরছে। এই এখনো সাধারণ মানুষের দিকে তাকে দেখেন, তাদের ইনকামটা কি, আপনাদের ইনকামটা কি? আপনারা কোথাও তার একটা মানুষ একটা গার্মেন্টসের চাকরি করার কত সব কিছু বোনাস 16,000 18,000 পায় না, বাড়ি ভাড়া দিবে কি করে, খাবে কি তার সন্তান, তাদের ছেলেমেয়ে লেখাপড়া শিখাতে তাদেরকে আশা করে না তারা। এই জন্য বলবো যারা সরকারি কর্মকর্তা কর্মচারী কত কত লক্ষ, 16 লক্ষ 16 লক্ষ নাকি আরো বেশি এরকম, এই 16 লক্ষ কর্মচারীরা যদি মনে করে এর ভেতরে কিছু আছে যারা তাদের কিছু করার সুযোগ নেই, খুব বেশি 1 লক্ষ আছে, এই 1 লক্ষ কর্মকর্তারা যদি মনে করে দেশটাকে আমরা একটা ভালো দেশে নিয়ে যাব, এই 7 লক্ষ করে বাজেট দরকার নেই। এই জায়গাটা বলবো যদি তারা সত্যি যদি দেশটাকে ভালো করতে চায় তাহলে সৎ হতে হবে। আমি একটু অন্যদের কিছু মতামত নেই যে এই মুহূর্তে করণীয় কি বলে আমরা মনে করছি বর্তমান বাস্তবতায়। প্রফেসর গিয়াসুল হাসান স্যার খুব বুলেট পয়েন্ট যদি বলেন। আমি যেটা মনে করি বর্তমান সরকারের জন্য অত্যন্ত বড় চ্যালেঞ্জ, কারণ প্রায় 2 দশকের দুর্নীতি এবং স্ট্রাকচারাল ড্যামেজ ইন দি পলিসি, ড্যামেজ ইন দি স্ট্র্যাটেজি, ড্যামেজ ইন দি স্ট্রাকচার, ড্যামেজ ইন এভরি লেয়ার, এইগুলাকে ঠিক না করলে পলিসি এবং প্রাতিষ্ঠানিক সংস্কার, রাইট, এইগুলাকে যদি রিপেয়ার না করে, সরকার অনেকগুলো কমিশন গঠন করছেন আমরা দেখলাম, রাইট, যে তথ্য কমিশন বা অন্যান্য ধরনের কাজগুলি তদারকি করার জন্য, ব্যাংকিং সেক্টর রিফর্ম কমিশন, এরকম এগুলো কি দ্রুত অ্যাক্টিভেট করবে বলে মনে হয় আপনার কাছে? অবশ্যই এগুলো দ্রুত অ্যাক্টিভেট না করলে আমাদের দেশের প্রাতিষ্ঠানিক অবকাঠামো, যেগুলো একটা রাষ্ট্রের বা একটা জাতির শক্তি, ধরেন শিক্ষানীতি, শিক্ষা কার্যক্রমের কৌশল, ব্যবসা বাণিজ্য, সবগুলা তো একটা বেনিফিট ওরিয়েন্টেড, একটা গ্রুপকে বেনিফিট দেওয়ার জন্য করেছে। এখন এইগুলো রেখে আমি হাবিব ভাইয়ের সাথে বিনয়ের সাথে বলবো যে 6 মাস 9 মাস ইভেন 3 মাস যদি পারে ওয়েল এন্ড গুড, কিন্তু এইগুলাকে সংস্কার যখনই কোনো দলীয় সরকারের কাছে পড়ে, হাবিব ভাই কি গ্যারান্টি দিতে পারবে? হাবিব ভাইয়ের কথা কি সে সরকার শুনবে যে আমি সত্যিকার অর্থে এগুলাকে রিস্ট্রাকচার করব জাতির কল্যাণে, প্রতিটি মানুষের কল্যাণে? ইন্টারিম গভর্নমেন্টের হাতে সেই সুযোগ, এইটা একমাত্র পারবে নিউট্রাল বা ইন্টারিয়ান গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট তার প্রতিচ্ছবি পুরা জাতি দেখছে। সুতরাং এই সরকারকে আমার মনে হয় সবাই সহযোগিতা করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি প্রফেসর ডক্টর শামীম আপনার কাছে আসি, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যেই ড্রাস্টিক কিছু পরিবর্তন করা হলো, রাজনৈতিকভাবে যারা ম্যানিফেস্টেড তাদের লেখা, তাদের কবিতাগুলোকে দিয়ে খুব প্রসিদ্ধ মানুষের লেখা সরিয়ে ফেলা হলো টেক্সট বই থেকে, পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক ক্ষোভ মানুষের। আপনি জানেন যে যেভাবে শিক্ষা ব্যবস্থাটিকে করা হয়েছে, আপনারা কি মনে করেন যে এই একটা সার্টেন টাইমের মধ্যে সেরকম কিছু পরিবর্তন শিক্ষা ক্ষেত্র নিয়ে আসা দরকার? শুধু বিশ্ববিদ্যালয় বা কলেজ খুললেই হয় না, তার পিছনের কাজগুলো করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দেখেন যে যেটা বললাম যে প্রতিটা প্রতিষ্ঠানই কিন্তু আসলে বিপর্যস্ত, হ্যাঁ, সেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান যদি বিপর্যস্ত হয় তাহলে আসলে একটা জাতির মেরুদণ্ডটা আসলে ভেঙে যায়। আপনি দেখেন যে ফ্যাসিস্ট সরকারের যে দূষররা, এরা কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু এখনো বহুত তবিয়তে আছে। হ্যাঁ, যে যেটা ওই যে বললেন যে 400 কোটি টাকার কথা, যে আমরা নিজেরাই শুনেছি যে শেখ হাসিনা কত করে বলছেন, যে খুব মনে হয় যে উনি প্রাউড ফিল করছেন যে তার পিয়ন 400 কোটি টাকা ইনকাম করেছে এবং হেলিকপ্টার ছাড়া চলাচল করে না। দেখেন যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনে কিন্তু সমান অপরাধী। উনি কিন্তু বলেননি যে এই 400 কোটি টাকা যে তার পিয়ন ইনকাম করলো, এটার জন্য উনি কি কি ধরনের পদক্ষেপ কিছু করেছেন কিনা, এইটার কথা কিন্তু তিনি বলেন না। দেখেন একটা দেশের প্রধান যদি এত দুর্নীতিগ্রস্ত থাকে, এবং দেখছেন যে ক্রমান্বয়ে কিন্তু সেগুলি বের হয়ে আসছে, যে একজন, এবং দেখেন যে যিনি শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি ঢুকিয়ে দিচ্ছেন তিনিও কিন্তু এই সরকারের খুব কাছের লোক।
হ্যাঁ, তো কাজে আমার যেটা মনে হয় যে এই ফেসিস্ট শক্তিসমূহ কিন্তু এখনো বহু তবিয়তে প্রতিটা প্রতিষ্ঠানে আছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানেও আছে। আমরা কিন্তু গত 15 বছরে কিন্তু এতটা দুর্নীতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের আগে কিন্তু আমরা এটা শুনিনি। হ্যাঁ, যে টাকার বিনিময়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া, হ্যাঁ, বা একেবারে একদম পিয়ন পর্যন্ত টাকা দিয়ে নিয়োগ দেওয়া, এটা তো আসলে একটা কথা আপনি বললেন যে ভাইস চ্যান্সেলর উপরে 2-1 পজিশন তারা সরে গেছে, অনেকেই তলপি বাহক যারা তারা রয়ে গেছে, তাদের ব্যাপারে কি চিন্তা করছেন? এটাই আমি করতে চাচ্ছি যে দেখেন যে স্বাধীনতার 35-37 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 200 জন শিক্ষক ছিলেন প্রায়। এখন দেখেন যে সেই শিক্ষকরা বেড়ে হয়েছে হলো প্রায় 700 জন। তার মানে পার্থক্যটা দেখেন, এবং এরা কিভাবে কিভাবে নিয়োগ হয়েছেন এটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকার মাধ্যমে কিন্তু এসেছে। হ্যাঁ, এবং এখন কিন্তু আমরা এই যে দীপমণির মাধ্যমে বা যে আস্তে আস্তে কিন্তু এই দুর্নীতিগুলি কিন্তু বেরোচ্ছে, যে এবং যে এই গত ভিসির আগের ভিসি যে ছিলেন তার দুর্নীতির কথাও কিন্তু নানান ভাবে এসেছে, যে তিনি কিভাবে টাকা দিয়েছেন ছাত্রলীগকে, হলে এবং ঈদের সালামি দিতেন, হ্যাঁ, কোটি কোটি টাকা। এই যে তাদের দোষররাই তো এখনো অনেকেই আছেন বিশ্ববিদ্যালয়ে, তো এইগুলি পরিষ্কার করতে আসলে একটু সময় লাগবে। এবং দেখেন যে এখন যে হচ্ছে যারা পরিষ্কার করবেন এরকম যোগ্য নেতৃত্ব তো প্রয়োজন, এটাই বললাম যে দেখেন যে এখন যে ভিসি 2 কোটি টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন তিনি নিশ্চয়ই এগুলি পরিষ্কার করতে চাবেন না। ওনার এটা থাকবে যে ওনার টার্গেটটা থাকবে কিভাবে 2 কোটি টাকা আবার উনি করতে পারবে, ইনকাম করতে পারবে। এই জন্য সেই জায়গাটাতে আমি একটু শুধু বলতে চাই যে সেই জায়গাটাতে নীতিবান লোক, নীতি নৈতিকতা এবং শিক্ষা, এতে ভালো শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়টাকে ভালোবাসবে এমন। আমরা আশাবাদী আপনাদের মতো সাহসী ব্যক্তিত্ব যারা তারা আগামী দিনে নেতৃত্বে আসবেন। আমি একটা বিরতিতে যাব, ফিরে এসে আবার সবার থেকে কিছুটা মসিয়াই আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা যেই আলাপ করেছি বিশেষ করে বর্তমান কনটেক্সট, বাস্তবতা এবং সামনের দিনের চ্যালেঞ্জ, তার মধ্যে রুহুল আমিন ভাই একটা আপনার কাছ থেকে একটু মন্তব্য নেব। সেটি হচ্ছে প্রত্যেকেই বলেছেন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রায়োরিটি ভিত্তিতে কিছু কাজ করতে হবে, যেহেতু ব্যাংকিং সেক্টর, বিজনেস সেক্টর সহ ওনারা এডুকেশন নিয়ে কথা বলেছেন, রাজনীতি নিয়ে বলেছেন। বিশেষ করে অর্থনীতির যে স্থবিরতা এটি কাটিয়ে ওঠার ক্ষেত্রে কিছু প্রপোজাল বা কিছু মতামত আপনি যদি যোগ করেন আমাদের সাথে। জি না, ধন্যবাদ আপনাকে, এবং সঠিক সময় আসতে পারলে আরও ভালো লাগতো, কারণ যে বিজ্ঞ এখানে যে প্যানেল দেখলাম খুব ভালো লাগছে, ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি। আমার দৃষ্টিতে প্রথমে যে জিনিসটা দরকার তা হলো ল অ্যান্ড অর্ডার এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। এই দুইটা অ্যাকচুয়ালি আমার কাছে সবচেয়ে প্রায়োরিটি বেসিসে আমার প্রয়োজন মনে করছি এই কারণে প্রকৃত পক্ষে দেখা যায় যেমন আজকে আমাদের যে শিপিং লাইনে দেখাচ্ছে তারা আপনার এস আলম গ্রুপের প্রায় 7টা ব্যাংকের সাথে সে জড়িত আছে। এই 7টা ব্যাংকের থেকে পে অর্ডার নিয়ে গেছে, আপনার সেখানে শিপিং লাইন যারা শিপিংয়ে বিজনেস করে তারা কেউ অ্যাকসেপ্ট করছে না। এই যে আপনার যে একটা বাধা, এটা তো আমাদের ব্যবসার জন্য প্রচণ্ড ক্ষতি হবে, কারণ যেখানে আমরা এক্সপোর্ট করব অন টাইমে যদি আমরা না দিতে পারি তাহলে তো সেখানে আমরা ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবো না। আর দ্বিতীয় কথা যেটা আমি বলি যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা কিন্তু অ্যাকচুয়ালি যে চ্যানেলে দেখেছিলাম যে বাংলাদেশের ভূয়সী প্রশংসা এতদিন করতো, প্রতিটা লেয়ারে আমরা এগিয়ে আছি ওনারা বলতো, এখন তারাই বলছে যে এটা আফগানিস্তান হয়ে গেছে বাংলাদেশ। ড্রাস্টিক তাদের মন্তব্যের চেঞ্জ চলে আসছে এবং তারা এটা খুব একটা ভালোভাবে নিচ্ছে না আমাদের যে পরিবর্তনটা। তো এই কারণে আমি বলছি যে অর্থনীতিকে যে এখন আমার যে বাধার মুখে আছে, আমাদের মেইন দায়িত্ব হবে যে বহির্বিশ্বের কাছে আমাদের ভাবমূর্তিটা, বিশেষ করে ফিনান্সিয়াল ভাবমূর্তিটা আমাদেরকে একটু প্রতিষ্ঠা করা দরকার এবং আমাদের প্রতি যেন আস্থা থাকে। তবে এখানে আমি একটা আশাবাদী এখানে ইউরোপ ইউনিয়ন এবং আমেরিকা তারা যথেষ্ট আমাদের প্রতি আস্থাশীল এবং বলছেন, এবং বিশেষ করে আমরা যেহেতু একটু সময় স্বল্পতা একটু ছোট প্রশ্ন করি আপনাকে, সেটি হচ্ছে যে বেশ কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের নাম করে যেগুলো আমরা গণমাধ্যমে দেখছি, যারা অর্থগুলো তারা মানি লন্ডারিং করে দেশের বাইরে নিয়ে গেছেন, ব্যাংকিং সেক্টর ধ্বংস করেছেন, সেই অর্থ ফিরে পাবার সম্ভাবনা কতটুকু বলে মনে হয়? এটা আমার মনে হয় যে সেইভাবে যদি আমাদের সরকার, এখন সরকার প্রধানে আছে, ওনার একটা বিশ্বব্যাপী একটা পরিচিতি আছে এবং
ওনার যে এখন বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধান হয়েছে তার পরিচিতি তা না, কিন্তু ডক্টর ইউনূস তার একটা ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটা আমাদের কাজে লাগাতে হবে আমি মনে করি, এবং সেইভাবে যদি কাজ করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ ভালো। এই কারণে কেন আমি খুবই পজিটিভ। আপনি দেখুন যে রেমিটেন্সটা যেভাবে একটু আপনার স্ট্রস হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু ডাউনফল হয়েছে, এখন কিন্তু অলমোস্ট ডাবল হয়ে গেছে। এই 17 দিনে দেখা যায় যে 118 কোটি টাকা অলরেডি চলে আসছে। আমরা একটু অন্যদের মতামত নেই, বিশেষ করে আপনাদের প্রত্যেকের বক্তব্য আপনারা একটু র্যাপ আপ করবেন যে আগামী দিনের চ্যালেঞ্জগুলো কি হতে পারে। প্রফেসর ডক্টর কিয়াসু হাসান। আগামী দিনের চ্যালেঞ্জ তো যে এখনই আলোচনা করলেন যে বড় চ্যালেঞ্জটাই অর্থনৈতিক চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ, যে টাকাগুলো বাইরে চলে গেছে সেগুলো ফিরিয়ে আনা, তাহলে জনগণের মাথার উপর থেকে টাকাগুলো ফিরিয়ে আনা এত সহজ কাজ না। মানে এটা বললেই যে টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারবে সেটা পারবে না, বরং আমাদের যেগুলো অর্থনৈতিক স্তম্ভ বা শক্তি, সেই ব্যবসাগুলো যাতে খুবই স্মুথলি চলতে পারে, সেই ধরেন এক্সপোর্টগুলো, আমাদের গার্মেন্টস, আমাদের আইটি সেক্টর, আমাদের যুবশক্তি, আমাদের এই যে ফ্রি লেন্সিং যে করতেছে আইটিতে, ছেলেমেয়েরা যে কি পরিমাণ আর্ন করতেছে, এই অপরচুনিটিগুলো মানে যদি বাড়ায় দিতে পারে তাহলে কিন্তু ইকোনমিক সলভেন্সিটা একটা ভালো জায়গায় চলে আসবে। আর এইগুলোর মধ্যে যে দুর্নীতিগুলো আছে এগুলাকে বিলুপ্ত করতে হবে এখন থেকে, যাতে দুর্নীতি না হয়, যেগুলো আগে হয়ে গেছে সেখানেই এখানে একদম শেষ দুর্নীতি। একটা ছোট তথ্য যদি আপনি বলেন, বিশেষ করে আমরা আশাবাদী, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের কয়েকটা ব্যাংকের নাম রুহুল আমিন ভাই বলল, এস আলমের তত্ত্বাবধানের কিছু ব্যাংক, এরকম অনেকেরই নাম করা হয়, কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে যে তথ্য অর্থগুলো চলে গিয়েছিল সেগুলো কিন্তু এখনো ফেরত আসেনি। তো আপনি কি এই কারণেই বলছেন যে ব্যাংকিং সেক্টর থেকে টাকা আবার ফিরিয়ে আনা খুব কঠিন? টাকা যার পকেটে যায় তার কথাই বলে, এবং এই টাকা ফিরিয়ে আনা আসলেই ডিফিকাল্ট। হ্যাঁ, এত সহজ কাজ সরকার চাইলে অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, এটা ফিরিয়ে আনতে পারবে, কিন্তু ইমিডিয়েটলি আমাদের জন্য যেটা দরকার আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের ডাইনামিসিটি, আমাদের সততা, আমাদের অনেস্টি, আমাদের টিম ওয়ার্ক, আমাদের ইন্টিগ্রিটি। জি স্যার, থ্যাংক ইউ। আমরা সেদিকে যাচ্ছি। হাবিব ভাই, আগামী দিনের কিছু করণীয় সম্পর্কে আপনি? আগামী দিনের করণীয় তো এই কাজগুলো না করলে আপনি যতই চিন্তা করেন 6 মাস কেন 6 বছর থাকলে কিছু হবে না। আরেকটা জিনিস আমি সরকার এখন দায়িত্বে যারা আছেন বলতে চাই, পথে পথে এখন দাবি নিয়ে শুধু দাবি আর দাবি। চিফ জাস্টিসের বাসার সামনে তারা অবরোধ করে ফেলছে, সচিবালয় করেছে। এইগুলি বন্ধ করতে হবে। আর এইগুলিকে আমি ছাত্রদের বললাম, এই সরকার তোমাদের সরকার, তোমাদের আন্দোলনের ফসল, তোমরা কেন সচিবালয় যাবে শত শত ছেলে? তোমরা এখানে তোমাদের বক্তব্য থাকলে বলো। আর তোমরা মেধার জন্য আন্দোলন করেছো, এখন তোমরা মেধা বাদ দিয়ে তোমরা চলে যাচ্ছ তোমরা অটো প্রমোশনের জন্য, এটা কি? এদেরকেও সংযত হতে হবে। অনেকদিন হয়েছে ট্রাফিক ব্যবস্থাকে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রশাসনের সঙ্গে নিয়ন্ত্রণ করতে হবে, ফিরে এসছে কিছুটা, তারা কিছুটা আরো আসতে হবে। এমন পর্যায়ে চলে গেছে, আমি আমার এলাকা সর্বজন পরিচিত, গাড়ি ঠেকালাম, ভালো কথা, বেড করলাম, ধন্যবাদ দিলাম, গাড়ি সার্চ করবো, গাড়ি চেক করবো, আপনি চিন্তা করতে পারেন। এইগুলি যে এই পর্যায়ে কিছুটা আমরা ক্ষমা সুন্দর দৃশ্য দেখি, ওরা তরুণ, তাই বলে যে কোনো সীমানা দেখবেন একটা লাইন দিই, গাড়িতে কিছু পিছনে পেয়েছে কিছু, সেটা কয়েকদিন করেছে, তারপরে আপনি কি আমি চিনি, আপনি আমি এটা ধরবো? এগুলি কতগুলি ব্যাপার আছে, সব জায়গায় তো সব জিনিস খাট না, সবার জন্য তো একরকম হয় না, সবাই একরকম না। এই জন্য বলি যে কিছু শৃঙ্খলা ফিরে আনতে হবে, একটা সীমানা পর্যন্ত করে আমরা নাইটি দিয়েছি না, ওই সময় পর্যন্ত ছিলাম যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কথাটি যে কয়েকবার আপনি বলেছেন, সর্বদলীয় ছাত্র ঐক্যের আপনি সভাপতি ছিলেন তখন, আপনারা আমি যেভাবে বলতাম সেইভাবে হতেছি, আপনারা একটা শ্বেতপত্র করেছিলেন কারা দুর্নীতি করেছে, ওইটা আবার আমি করিনি, ওইটা তো আমি ছিলাম, ওইটা আবার অন্যদিকে গেছিলাম। আমি বলছিলাম যে এটার বিচার এইভাবে হবে। আমি ওইটুক পর্যন্ত নেতৃত্ব, ওইটুকু না, নেতৃত্ব শুরু থেকে শেষ আমি করেছি, কিন্তু
আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সাবুদ্দিন সাহেব কে হবে অন্তর্বর্তীকালীন প্রধান, ওই ওয়ার্কিং গ্রুপ ওইটা আমি দুই নেত্রীর সাথে সমন্বয় করেছি। আচ্ছা, সর্বশেষ এটা ভূমিকা রেখেছিলাম, ওই পর্যন্ত করে দিয়ে আমাদের 10 দফা রেখে আমরা চলে আসি। রাইট। এই জায়গাতে রুহুল আমিন ভাই একটা প্রসঙ্গ যেহেতু এলো, যে ছাত্ররা যেহেতু সাহসী তরুণ প্রজন্ম, তারা চেঞ্জ এজেন্ট হিসেবে অনেকগুলি কাজ করে আমাদের সামনে দেখালো, এখন দায়িত্ব হচ্ছে তারা একটা পর্যায় পর্যন্ত কাজটা করে হ্যান্ডওভার করতে হবে রেলেভেন্ট মানুষদের হাতে। আপনি কি সেটি মনে করেন, না আরো কিছু সাজেশন আছে এক্ষেত্রে? আমি বলবো যে অবশ্যই এখন তাদের যে দায়িত্ব যেটা নিয়েছিল এবং তারা যেটা আমাদের শেখানো দরকার ছিল, আমি মনে করি আমরা শিখেছি। এখন যদি দায়িত্ব আমাদের উপরে দেওয়া হয়, মানে যারা যে যার যার দায়িত্ব পালন করে, তাহলে আমার মনে হয় ভালো হয়। কেননা যে কথাটা আমরা দেখলাম যে সচিবালয়ে যেভাবে আপনার এই পরীক্ষা স্থগিত করা হলো, এটা সঙ্গে সঙ্গে আপনার অর্ডার বের করে এটা অটো পাস না, এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছে সে পরীক্ষার বেসিসে এবং ম্যাট্রিক পরীক্ষার বেসিসে রেজাল্টটা দিতে বলছে উইদিন 15 days, এবং বাধ্য হয়ে দিয়েছেন সচিব সাহেব। এখানে হলো কি যে সেক্রেটারির মতো জায়গায় ওখানে তারা যেভাবে চাপ দিয়ে ধরা হয়েছে, আর যেখানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু এটা সাপোর্ট করেন নাই। তারা বলছেন যে না, আমরা এটা চাই না, যেটা করা হয়েছে এটা খুব অন্যায় করা হয়েছে। তো এখানে আমরা তাদের মধ্যে আমরা দেখতে পারলাম যে না, তাদের মধ্যে যারা প্রকৃত নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে সেই ধরনের সঠিক সিদ্ধান্ত বোধশক্তি তার আছে, ম্যাচুরিটি আছে। তবে যে কথাটা বললেন না যে আন্দোলন কর্মসূচি, আমি আজকে দেখলাম সেই সিলেটে, ওখানে আপনার নৌকা পারাপার যারা করে তারাও স্ট্রাইক করেছে। আচ্ছা, সিলেটে তাদের দাবি দেওয়া তুলেছে। তো এই ট্রেনটা আমাদের বন্ধ করতে হবে। এই যে আজকে আপনার এখানে আসতে যে আমার 2.5 ঘন্টা লেগেছে, 2.5 ঘন্টা লেগেছে, একটাই কারণ যেটা কেউ ঠিক মতো কাজ করছে না, এবং আপনার যে মানে কি বলবো যে এটা ঠিক মতো এখনো তৈরি করে নিয়ে আসতে পারেনি, বিশেষ করে ট্রাফিক বিভাগে আরো দায়িত্ব নিতে হবে এবং তাদের দায়িত্ব নিয়ে তাদের কাজ করতে হবে, এবং পুলিশ প্রশাসন মোটামুটি তারা কিন্তু এখন ফিরে আসছে। আমরা একেবারে শেষের দিকে, ধন্যবাদ বলবে প্রফেসর শামীমা সুলতান, আপনার কাছে আসি। একেবারে জিস্ট আকারে যদি কিছু বলেন যেগুলো আপনি মনে করছেন যে করণীয় আগামী দিনে। আচ্ছা, যদি আমি শিক্ষাক্ষেত্রের কথা বলি, যে দেখেন যে এখন অনেক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোটা কিন্তু একেবারে ভেঙে পড়েছে, অনেক পোস্ট খালি আছে, প্রশাসনিক যে প্রধান পোস্টগুলি সেই জায়গাগুলি খালি আছে। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন অনেকগুলি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য। এটাই বললাম যে অভিভাবক শূন্য, এবং শুধু বিশ্ববিদ্যালয় না, কলেজ দেখেন, স্কুল দেখেন, তারাও কিন্তু অভিভাবক শূন্য। তবে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 71-এর যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তার পরবর্তী সময়ে কিন্তু একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। কারণ এখানে দেখেন যে আন্দোলনটা হয়েছে, এখানে প্রধান নেতৃত্বে ছিলেন কিন্তু শিক্ষার্থীরা, তারপরে আস্তে আস্তে দেখা যায় সেখানে অভিভাবক, জনগণ, এমনকি শ্রমিক, রিক্সাওয়ালা, মা বাবারা সবাই মানে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। কিন্তু প্রথম শুরুটা থেকে আমরাও ছিলাম, হ্যাঁ, গণমাধ্যম ছিলেন, এবং কি দেখা যারা সাংস্কৃতিক বিভিন্ন জোট এসে সেখানে যুক্ত হয়েছে। তো এই যে বিশৃঙ্খলাটা যখন থাকে, দেখা যায় এক একজনের ভিতরে এক এক ধরনের কাজ করে। কেউ হয়তো নীরব ছিলেন, হ্যাঁ, তারা হয়তো ভাবেন যে আমি তো বিপক্ষে তো ছিলাম না, তার মানে এখানে আমার একটা ক্রেডিট নেওয়ার ব্যাপার আছে, যুদ্ধ পরবর্তী সময়ে যেটা করতে চায়। হ্যাঁ, আবার দেখেন যে যারা সমন্বয়ক ছিলেন, আমি তো তাদের সেলুট দিই, কারণ এত কৌশলগত ভাবে, এতটা বুদ্ধিদীপ্ত ভাবে এই বয়সে, এবং দেখেন এই বয়সে যাদেরকে আমরা মনে করতাম যে তারা উট পাখি, তাদেরকে নানান ভাবে আমরা টিজ করতাম যে ব্রয়লারের মুরগি, হ্যাঁ, নানান ভাবে কিন্তু আমরা বলেছি এরা শুধু সারাক্ষণ প্রযুক্তি নিয়ে থাকে, মোবাইল নিয়ে থাকে, চ্যাটিং নিয়ে থাকে, কিন্তু না, দেখেন তাদের ক্ষোভটা, এই ক্ষোভটা তো একদিনের ক্ষোভ না। তারা দেখেন তাদের গণতান্ত্রিক যে অধিকার, ভোটাধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত। হ্যাঁ, তারা দেখেছে যে বাংলাদেশে মানে অনিয়মের পর অনিয়ম, দুর্নীতির পর দুর্নীতি, এগুলো তো তারা দেখেছে। এই সবগুলো খুব আসলে একসঙ্গে পুঞ্জীভূত হয়েছে, কাজ করেছে আন্দোলনে। এখন দেখেন যেটা আমি শেষে বলতে চাই সেটা হলো যে যখন প্রশাসনিক কাঠামোটা গঠিত হয়ে যাবে সঠিকভাবে, শিক্ষার্থী বান্ধব, মেধাবী দিয়ে, বিদ্যান মানুষ দিয়ে, হ্যাঁ, তখন দেখবে যে ক্যাম্পাস বান্ধব দিয়ে, তখন দেখবেন যে শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে তারা তাদের জায়গাটা চলে যাবে, তাদের অধিকারটাও কিন্তু তাদেরকে দিতে হবে। খুব কোন প্রেসিং ইস্যু, প্রফেসর আহসান আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম যে দেখুন, এই সরকার, বিগত সরকারের কথা যেটা বলছি, যে সব কিছুকে
লুকায়িত জঙ্গিবাদ আর কি যেন একটা বলে, এগুলো দিয়ে মানুষকে ট্যাগ করা হয়, এই যে একটা শেডিং দিয়া রাজাকার জঙ্গিবাদ, এই সমস্ত কাজগুলো করে জামাত বিএনপি যে কথাগুলো ট্যাগিং থেকে বেরিয়ে আসতে হবে। আমরা দুর্নীতির যে এক্সাম্পল করেছে এই বর্তমান সরকার যেন ধন্যবাদ জানাবো আর না যায়। রাইট রাইট, ধন্যবাদ হাবিব ভাই। লাস্ট ওয়ার্ডটা দিয়ে শেষ করবো। জি জি, একটা ওয়ার্ড। জি, এই ছাত্রদের এই দাবি দেওয়ার পিছনে সমস্ত জনগোষ্ঠী নেমে এসেছিল, সবাই এখানে বঞ্চিত হয়েছিল বলে, তা নাহলে এইভাবে মানুষ এগিয়ে আসতো না। রুল ভাইয়ের পয়েন্টটা কি? আমার পয়েন্টটা এখানে হলো যে টাকা আনার ব্যাপারে আমাদের ম্যাক্সিমাম যারা বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু সব আমাদের কাস্টোডিতে আছে, তাদের মাধ্যমে আমরা টাকা উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। যে সমস্ত কর্পোরেট বড় বড় আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য প্রশাসক দিয়ে চালানো, ধন্যবাদ। আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য চারজনকে ধন্যবাদ এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো, সে পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।